ফ্যামিলি কার্ডের পর এবার কৃষক কার্ড দিতে যাচ্ছে সরকার। আগামী 14 এপ্রিল টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে কৃষি ভর্তুকি, ন্যায্য মূল্যে সার, বীজ, ঋণ সহ বিভিন্ন সুবিধা পাবেন কৃষকরা। সচিবালয়ে কৃষক কার্ড প্রণয়ন সেলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিসভার বৈঠকে নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের নির্বাচনী ইশতেহারগুলো অনেকটা মরীচিকার মতো, দেখা যায় কিন্তু ধরা যায় না। তবে এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে বিএনপি সরকারের বেলায়। শুরু হয়েছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এ যেমন ভোটের আগে কৃষক কার্ড দেওয়ার অঙ্গীকার করেছিলেন তারেক রহমান। প্রায় 1.5 কোটি ভাই বোনেরা আছেন, কৃষক কৃষাণী ভাই বোনেরা আছেন যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। আপনাদেরকে এরকম একটা কার্ড দেব। সরকার গঠনের পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির দিনেও সচিবালয়ে কৃষক কার্ড প্রণয়ন সেলের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত হয় আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রথম ধাপে দেয়া হবে 22,000 কৃষককে। এরপর উন্মুক্ত পদ্ধতিতে দল মতের ঊর্ধ্বে কৃষকদের তালিকা করে কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে অন্তত 12 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা এবং স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয় সুবিধা পাওয়া যাবে। স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ পাওয়া যাবে। মৎস্য চাষী ও প্রাণী সম্পদ খামারিরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন। এর পাশাপাশি কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সহায়তা পাবেন। এদিন মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের সময় বাজেটের আইনি ভিত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও সারা দেশে নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত শেষ করবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যদ্দূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে আস্থা দিতে পেরেছেন সব মন্ত্রণালয় যে অবস্থা নরমাল এবং সুন্দর থাকবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ। রাজধানীতে দুস্থ অসহায় পরিচ্ছন্নতা কর্মী এবং ইমাম মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রায় 8,000 পরিচ্ছন্ন কর্মী এবং 3,500 ইমাম মুয়াজ্জিনদের হাতে 5,000 টাকার নগদ চেক তুলে দেন 2 সিটি প্রশাসক। এছাড়া দুস্থ, নির্যাতিত এবং সংখ্যালঘু পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটিতে 4,950 জন পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রায় 2.5 কোটি টাকা তুলে দেন প্রশাসক আব্দুস সালাম। আরেক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির 3,700 জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে প্রায় 85 লাখ টাকার ঈদ উপহার বিতরণ করেন তিনি। আর আমি যেটা পরিষ্কার বলতে চাই, পরিচ্ছন্নতার ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের সিআই যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে বলেছি, যদি ট্রাক বেশি লাগে নেয়ার জন্য, ময়লা আবর্জনা নেওয়ার জন্য বেশি দেওয়া হবে, কিন্তু কোথাও কোনো আবর্জনা পড়ে থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু আপনারা পড়ছেন, আপনাদেরকেই প্রথম উনি
বিশেষভাবে পুরস্কৃত করছে। ঢাকা উত্তর সিটিতে ৩,০০০-এরও বেশি পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় কর্মীদের পুরো উদ্যমে শহর পরিষ্কার রাখতে কাজ করে যেতে আহ্বান জানান তিনি। তারেক রহমান অনুধাবন করছেন যে আপনারা কষ্ট করে প্রতিদিন কাজ করেন, আপনারা যদি ভালোভাবে সবসময় আপনার অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দুর্গন্ধ মুক্ত একটা সিটি, একটা অঞ্চল উপহার দিতে পারেন, আগামী ঈদের চেয়ে হয়তো বেশি বোনাস আপনারা দিতে পারেন। এছাড়া রাজধানীর সূত্রাপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুমের শিকার পরিবার, সংখ্যালঘু ও দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরো বৃদ্ধি করতে পেরেছি। মোট 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী ও প্রান্তিক মানুষকে সমাজ কল্যাণ অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব অর্থ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শুরু হলো 7 দিনের ঈদের ছুটি। ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটাতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড় যাত্রীদের। এবার লম্বা ছুটিতে মোটামুটি স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। তবে বাস কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। এ যেন স্বপ্ন বাড়ি ফিরছে, শেকড়ের টানে গ্রামে ফেরা। পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা, যেখানে ঝুট ঝামেলা ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আনন্দটাই বড়। তবে এবার সড়ক, নৌ কিংবা রেলপথে যাত্রীদের ভোগান্তি বা বিড়ম্বনার অভিযোগ কম। কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই মোটামুটি যথাসময়ে ছেড়ে গেছে। স্টেশনের প্ল্যাটফর্মে ঈদযাত্রায় চিরচেনা সেই ঢল দেখা যায়নি এবার, যদিও শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিটের জন্য ভিড় করেছেন অনেকে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি এবং কাউন্টারে আসলাম, কোনো ভিড় নাই। ঈদে বাড়ি যাইতে পারে অনেক ভালো লাগছে। এবার পরিস্থিতি অনেক আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে, প্রশাসনের অবস্থা অনেক ভালো দেখতেছি। বাস টার্মিনালগুলোতেও যাত্রী চাপ মোটামুটি স্বাভাবিক ছিল। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ার অস্বস্তির কথা জানিয়েছেন মালিকরা। অন্যদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের কারো কারো। দুপুরে সদরঘাট পরিদর্শনে যান কোস্টগার্ড ও র্যাবের সদস্যরা। জানান, ঘরমুখ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সব সময় নিত 500 টাকা, ঈদের সময় নেয় 600 টাকা, হয়তো 100 টাকা বেশি নিতে পারে। যাত্রীরা যদি অভিযোগ করে যে আমরা আগে 500 টাকা নিতাম, এখন 600 টাকা নিচ্ছি, এটা হচ্ছে যাত্রীদের ওপিনিয়ন। আমাদের কথা হচ্ছে যে বিআইডব্লিউটি থেকে নির্ধারিত ভাড়ার চাইতে আমরা কম ভাড়া নিচ্ছি। ঘরমুখ মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে এবং ঈদ করে আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। বর্তমানে সবগুলো টিম আমরা মেইনলি ফোকাস করছি এই ঈদের মৌসুমটাতে, যেন ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। এবার ঈদে জ্বালানি তেলের সংকটে ব্যক্তিগত ও সাধারণ যানবাহনের চলাচল আগের বারের তুলনায় কম রয়েছে সড়কে। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপে ধীর গতিতে গাড়ি চললেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনে পুলিশের আইজি আলী হোসেন ফকির বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আরও জানাচ্ছেন GM তসলিম। ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা আরিচা মহাসড়ক এবং আশুলিয়া বাইপাইল চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপে চলাচলে গতি ধীর হলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এতে খুশি যাত্রীরা। যানবাহনের চাপ রয়েছে সাভার, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল মহাসড়কেও। টাঙ্গাইলের এলেঙ্গা পয়েন্টে সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলা বেঁধে জ্যামের সৃষ্টি হচ্ছে।
চালকরা বলছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি প্রয়োজন। রাস্তাও ক্লিয়ারই আছে, কিছু ক্ষেত্রে একাটুক জাম আছে, কিন্তু রাস্তা ক্লিয়ার। রাস্তাঘাটে পুলিশ প্রোটেকশন ভালো তুলনামূলকভাবে, এই জন্য এবার আশা করা যাচ্ছে রাস্তাঘাটে যানজট হবে। এলাকা ছাড়া সারা রাস্তায় ক্লিয়ার আছে। ঈদযাত্রায় চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে জানালেন আইজিপি। না, আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতেই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পারাপার হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলায় মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। আশা করা যায় অনেক আগে থেকে তো জ্যাম অনেক কম পাওয়া যায়, অনেক আগে 5 ঘন্টা 6 ঘন্টা জ্যাম থাকে, এখন তো 2 ঘন্টা 3 ঘন্টা এরকম জ্যাম কাটাতে হয়। জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে এটা আগে থেকে একটা প্ল্যান করে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে যানজটটা এতটা হয় না। এইদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত যানজটের খবর মেলেনি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করছে জাতীয় সংসদের উপর, এমন অভিমত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার অন্যতম আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদে ঠিক করবে সনদের কি কি থাকবে আর কি কি থাকবে না। অন্যদিকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তাও নির্ধারণ করবে সংসদ। রাজধানীর চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আর জানাচ্ছেন হুমান চিস্তি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় গত রোববার প্রকাশিত হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এখনও রয়েছে অস্পষ্টতা। এসব বিষয় নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ওই মামলার বাদী ও সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার এবং মামলার আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। ত্রয়োদশ সংশোধনীর রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও পঞ্চদশ সংশোধনীর রায়ে অনেক কিছু আরও স্পষ্ট হবে বলে আশা করেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে আমরা দেখব তা নির্ভর করবে দুটো জিনিসের উপর। একটা হলো পঞ্চদশ সংশোধনী মামলার রায়, তারা কি রায় দেন, কী পর্যবেক্ষণ দেন, এবং একই সাথে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এবং যেটা গণভোটে পাশ হয়েছে 48টা বিষয়, তার উপর। প্রধানমন্ত্রী 2 বিরোধী দলীয় নেতা, 3 স্পিকার, 4 ডেপুটি স্পিকার বিরোধী দলের, এবং 5 সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। 5 জন সদস্যের সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি করতে হবে। ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ ও গণভোটে জনরায় পাওয়া গেলেও এখন তা নির্ভর করছে জাতীয় সংসদের অনুমোদনের ওপর। সংসদই ঠিক করবে জুলাই সনদের কতটুকু বাস্তবায়িত হবে। গণভোটের ফলাফলের ভিত্তিতে কিন্তু সংস্কার আমাদের আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে না। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কিন্তু 3টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত একটা আদেশ করা হয়েছে এবং যে আদেশটা গণভোটে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যে এই সংস্কারগুলোকে আইনি কাঠামো এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা, সেই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের উপর। কাজে তারা এই সমস্ত খুঁটিনাটি যেটুকু জনগণ হয়তো গণভোটে বুঝতে পারে নাই সেটুকু তারা সেখানে দেখবেন। সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ রায় লেখায় বিতর্ক তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, রায়ে পরিবর্তন না হওয়ায় বিতর্কের কোনো সুযোগ নেই। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।